আপনাদের পালাতে বাধ্য হলেন আপনারা? কখন গিয়ে পরিস্থিতি এমন হয়ে গেল, ঠিক কোন মুহূর্ত থেকে? আমরা শুরু থেকেই যেটি বলছি যে কোটা ইস্যুর একটি শান্তিপূর্ণ সমাধান, ইস্যু ভিত্তিক সমাধান, এবং শিক্ষার্থীদেরকে কেউ যেন ব্যবহার না করতে পারে সে লক্ষ্যে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ এবং সরকার আন্তরিকতার সঙ্গে ভূমিকা পালন করার চেষ্টা করছে। আপনি দেখবেন 16 তারিখে, 15 তারিখে এই সহিংসতামূলক, 14 তারিখে এই ধরনের উস্কানিমূলক স্লোগান, 15 তারিখে এক ধরনের সহিংসতামূলক পরিবেশ পরিস্থিতির সূচনা, এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে 16 তারিখ থেকে শুরু করে ধারাবাহিকভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করা, প্রশিক্ষিত ক্যাডারদেরকে ব্যবহার করা, এবং যারা বিভিন্ন মৌলবাদী সংগঠন, ধর্মান্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছে তাদেরকে লেলিয়ে দেয়া, এবং সেটির মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে আক্রমণ করা, এবং এক ধরনের লাশের রাজনীতি কায়েম করা, এবং সেই লাশের দায় সরকারের উপর চাপিয়ে দেয়া। এইভাবে যখন ধারাবাহিকভাবে পরিস্থিতির অবনতি ঘটানো হয়েছে এবং পরিস্থিতি অবনতি ঘটানোর মাধ্যমে যে সরকার উৎখাতের দিকে নিয়ে যাওয়া হয়েছে, যেটি আমরা শুরু থেকেই বলছিলাম যে আন্দোলন যৌক্তিক, কিন্তু এই আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা হচ্ছে, সেটির ফলাফলিত আমরা পরবর্তীতে দেখতে পেয়েছি। এবং এটির পেছনে যে ষড়যন্ত্রমূলক যে বিষয়গুলো ছিল, সেটি তো আজকে যাদের গায়ের হাতে রক্তের দাগ লেগে রয়েছে, যারা সরকার পরিচালনা করছে, তারাই তো বলছে। আজকে যারা এই আন্দোলনের সমন্বয়ক, তারাই তো প্রকাশ্যে বলছে যে পুলিশ হত্যা না করলে কিংবা আক্রমণাত্মক না হলে, সহিংস না হলে এই আন্দোলন সফল হতো না। তারাই তো বলছে তারা সহিংসতার ঘটনা ঘটিয়েছেই, একই সঙ্গে তারা সশস্ত্র একটি অভ্যুত্থানের তারা প্রস্তুতিও গ্রহণ করছিল। এটি তো আজকে যারা সরকার গঠন করেছে অবৈধভাবে, তারাই বলছে, এটি তাদেরই বক্তব্য। এবং ষড়যন্ত্রের বিষয়গুলো ছিল। পরবর্তীতে আমরা দেখতে পাই যে 18 জুলাই থেকে যখন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলনে সূচিত হয়, আজকে কিন্তু যারা আন্দোলনের সংগঠক তারা বলছে সেখানে কিভাবে বিভিন্ন অন্যান্য শিক্ষার্থী যারা রয়েছে, সেটি মাদ্রাসার শিক্ষার্থী হোক, অন্যান্য জায়গার শিক্ষার্থী হোক, তারা কিভাবে পোশাক বদল করে সে আন্দোলনের অভ্যন্তরে তারা প্রবেশ করেছিল, কি ধরনের অস্ত্র তারা ব্যবহার করেছিল। আজকে সেখানে পুলিশের কোনো উপস্থিতি নেই, সেখানে অন্যান্য সংগঠনের কোনো নেতাকর্মীদের উপস্থিতি নেই, শিক্ষার্থীরা মিছিল করছে। সেই মিছিল থেকে কেউ গুলির মাধ্যমে মৃত্যুবরণ করছে, আজকে বারান্দায় মৃত্যুবরণ করছে, ছাদে মৃত্যুবরণ করেছে। এই যে ঘটনাগুলো ঘটেছে, এটির পেছনে কারা জড়িত এবং কাদের ঘাড়ে বন্দুক রেখে কে আসলে ক্ষমতায় যাওয়ার পথটি প্রশস্ত করলো, এটি কিন্তু ইতিমধ্যেই আরো বেশি প্রকাশিত হতে শুরু করেছে। ষড়যন্ত্রের অবয়বটি সম্পর্কে বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই সচেতন হয়েছে, এবং আমরা মনে করি যে যত সময় যাবে এটির পেছনে যে প্রেক্ষাপট রয়েছে, যেটিকে এই অবৈধ সরকারের প্রধান মেটিকুলাসলি ডিজাইনড বলেছেন, এবং এই লাশগুলো আসলে তাদের মাধ্যমেই ঘটানো, এবং সেটির মাধ্যমে তারা আপনি বলছেন যে পেছনে কারা জড়িত সেটি বেরিয়ে আসবে, সেটি বেরিয়ে আসতে শুরু করেছে, বেরিয়ে আসবে। কিন্তু যেটি আমরা প্রকাশ্যে দেখেছি সেটিকে কি করে আপনারা অস্বীকার করবেন? সবকিছু বাদ দিয়েও যদি বলি, সেই পুলিশ অফিসারের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথোপকথন, যেখানে তিনি রিপোর্ট করছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে যে সমস্যা হচ্ছে একটাকে মারি, একটাই মরে, একটাই যায়, বাকিটি থাকে, বাকিটি যায় না। মানে এই যে বক্তব্য, এবং স্বরাষ্ট্রমন্ত্রী সেটি শুনছেন, বাকি পুলিশ অফিসাররা তাকে পরিবেষ্টিত করে আছে, এই বিষয়গুলোকে আপনারা এই যেটি প্রকাশ্য হয়েছে সেটিকে আপনারা কি করে অস্বীকার করবেন? দেখুন, আমরা এই 15 জুলাই থেকে বাংলাদেশে 5 আগস্ট পরবর্তীতে 15 আগস্ট পর্যন্ত কি ঘটেছে না ঘটেছে এটি নিয়ে ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিও কাজ করছে, এবং সরকারের পক্ষে সে অবস্থানটি কি ছিল, সরকারের কি কোনো আমরা যখন দেখতে পাই যে সেটি স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, জাতিসংঘকে তদন্ত করার আহ্বান জানানো হয়েছিল, এবং এই ঘটনায় এই হত্যাযজ্ঞের সঙ্গে কারা সম্পৃক্ত রয়েছে সেটি যেন বের না হতে পারে। আজকে কিন্তু সেই লক্ষ্যে কিন্তু যারা এই ক্ষমতাসীন হয়েছে পেছনের দরজা দিয়ে, তারা কিন্তু সেই চেষ্টাই করছে। আওয়ামী লীগ সরকার এটির সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে, এই ঘটনাগুলো যারা ঘটিয়েছে, এটির কর্মপরিকল্পনা যারা তৈরি করেছে, এটি যারা মঞ্চস্থ করেছে, সেই তথ্যগুলোর ব্যাপারে আওয়ামী লীগ সরকার কিন্তু আন্তরিকতার সঙ্গে ভূমিকা পালন করছিল। আন্তরিকতার সাথে ভূমিকা পালন করার মানে একটা নমুনা সাদ্দাম, যেটি আমি বলছিলাম, ঠিক যেই উক্তিটির কথা বলছিলাম পুলিশ অফিসারের, এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রিপোর্ট করছেন। স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চয়ই সরকারের বাইরে কেউ না, তিনি ওই সময় মানে অন্যতম প্রধান একজন ব্যক্তি সরকারের, তার কাছে যে রিপোর্টটি যাচ্ছে, নিশ্চয়ই প্রধানমন্ত্রীও সেটি সম্পর্কে ওয়াকিবহাল না হবার তো কোনো কারণ নেই। এবং প্রধানমন্ত্রী 5ই আগস্টে তার যে বক্তব্যের যেই বিষয়টি বাইরে পরবর্তীতে এসেছে, যে তিনি সেনাবাহিনী প্রধানকে বলছেন, সব বাহিনী প্রধানদের নিয়ে বসে তিনি বলছেন পুলিশ তো পারছে, আপনারা পারছেন না কেন, এরকম বক্তব্য আসছে। আর
গণমাধ্যমে তো সেটি আমরা প্রকাশ্যেই দেখেছি, পুলিশ অফিসার স্বরাষ্ট্রমন্ত্রীকেও এই রিপোর্টটি করছেন যে এটা হচ্ছে সমস্যা, একটাকে মরলে একটাই মরে একটাই যায়, বাকিটি থাকে। তাহলে আসলে সরকারের ভূমিকা কিভাবে গ্রহণযোগ্য ভূমিকা বলবেন আপনি? দেখুন, সরকার সহিংসতা এড়ানোর জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছিল এবং মানুষের জানমালের নিরাপত্তা, জীবনের নিরাপত্তা নিশ্চিত করা। আমরা সুস্পষ্টভাবে বলছি, হত্যাকাণ্ডগুলোর সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে তারাই কিন্তু আজকে ক্ষমতা দখল করেছে। এবং এটি তো 5ই আগস্টের প্রেক্ষিতে সরকারকে 5ই আগস্টের প্রেক্ষিতে সরকারকে উৎখাত করা হয়েছে। তো স্বাভাবিকভাবে সরকারের যে আইনানুগ প্রক্রিয়া, বিচারিক প্রক্রিয়া, তদন্তের প্রক্রিয়া, সেগুলো তো বের হয়ে আসার সুযোগ আর হয়নি। বরং এই সরকার ক্ষমতায় এসে কি করছে আপনি তো সেটি অবলোকন করবেন, যে সরকার কি বিচারিক প্রক্রিয়া বা এই বিষয়টির প্রকৃত তথ্য উন্মোচিত হোক সেটি চাচ্ছে। এই সরকার যদি সেটিই চাইতো, যেটি এই অবৈধ সরকারের প্রধান যখন ঘোষণা দিল যে সকল প্রক্রিয়া বিচারিক আওতায় নিয়ে আসা হবে, তিনি যখন নিউ ইয়র্কে একটি সাক্ষাৎকারে বললেন, পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে এই ঘটনাকে এক ধরনের ইন্ডেমনিটি প্রদান করা হচ্ছে। যারা এটি হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত, যারা আন্দোলনকারী, যারা এই ধরনের ঘটনাগুলো ঘটিয়েছে, তাদেরকে আপনি বিচারিক আওতায় নিয়ে আসতে পারবেন না, কোনো আইনগত প্রশ্ন তুলতে পারবেন না, কোনো আদালতে তারা এই বিষয়ে প্রশ্ন তোলা যাবে না। তো এই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। আপনি সরকারিভাবে আপনি প্রজ্ঞাপন দিচ্ছেন, সরকারিভাবে আপনি নির্ধারণ করছেন যে কাদের আমি আমার যখনই সুযোগ হয়েছে যে কিভাবে ইন্ডেমনিটি দেওয়া হয়, সেটা আমি এই সরকারের যারা ব্যক্তিত্ব আছেন বা এই সরকারপন্থী যারা আছেন তাদেরকে আমি বারবার এই বিষয়টা নিয়ে জিজ্ঞাসা করছি যে এই ইন্ডেমনিটিটা কিভাবে বা কতটুকু যৌক্তিক হয়। কিন্তু আপনি বলবেন আপনাদের সময় যে সরকার ছিল সেই সরকারের ভূমিকাটা কিভাবে আপনারা গ্রহণযোগ্য মনে করছেন। আমি বারবার বলছিলাম সেই মুক্তিটির কথা, আমি বলছি পুলিশ ভ্যান থেকে কিভাবে ফেলে দেওয়া হচ্ছে, পুলিশ কিভাবে ভ্যান দিয়ে পিষে মারছে মানুষকে, এই ধরনের ভিডিও তো সেই সময়, মানে সেই সময় গণমাধ্যমে, সেই সময়ের ভিডিওতেও আপনি সেটি দেখতে পাবেন যে পুলিশের আমাদের বিশেষ করে বাংলাদেশে কয়টি থানা আক্রমণের শিকার হয়েছে, পুলিশ কিভাবে পিটিয়ে মারা হয়েছে, এটা পরবর্তী ঘটনা, একটি থানার পরবর্তী ঘটনা না, একটি পরবর্তী ঘটনা নয়, এটি পূর্ববর্তী ঘটনায় কিভাবে থানার অভ্যন্তরে একই দিনে একই সঙ্গে 13 জন পুলিশকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। গোটা বাংলাদেশ ব্যাপী কিন্তু এই ধ্বংসযজ্ঞ কায়েম হয়েছে। এবং শুধু তাই নয়, আপনি দেখবেন যে 5 আগস্ট পরবর্তী সময়ে আদালত বিশেষ কারাগার থেকে যেভাবে সন্ত্রাসীদেরকে মুক্তি দেওয়া হয়েছে, আন্ডারওয়ার্ল্ডের যারা মাফিয়া, যারা শীর্ষ সন্ত্রাসী, যারা বিভিন্ন অপরাধে অভিযুক্ত, বিভিন্ন অপরাধে যারা দণ্ডপ্রাপ্ত, তাদেরকে কিভাবে 5 আগস্টের পরবর্তী পর্যায়ে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে, বিভিন্ন জঙ্গিবাদী সংগঠনগুলোর সঙ্গে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে কিভাবে মুক্তি দেওয়া হয়েছে, কিন্তু 5 আগস্টের পরবর্তী প্রেক্ষাপট। 5 আগস্টের পরবর্তী প্রেক্ষাপট, এগুলো নিয়ে অনেক আলোচনা আছে, সমালোচনাও আছে, নিন্দাও আছে। আমি বলছি যে যেই পরিস্থিতির কারণে আপনাদের এমন পরিণতি হলো সেটি নিয়ে কি আপনারা বিশ্লেষণ করেন যে এই সরকার, আপনি বলছেন পরবর্তী সরকারের ভূমিকা দেখেন, ইন্ডেমনিটি দেখেন, হ্যাঁ সেগুলো আমরা দেখছি, কিন্তু তার আগে সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী কি ভূমিকা নিলেন? সরকারের ভূমিকা দিয়েই তো আপনি বর্তমান অবস্থা, পরবর্তী সরকার তো নতুন কোনো কিছু নিয়ে উদ্যোগ গ্রহণ করছে না। এই যে ইন্ডেমনিটি দিচ্ছে, এই যে আসামিরা মুক্তি পাচ্ছে, এটি তো পরবর্তী সরকারের পরবর্তী কোনো বিষয় নিয়ে প্রতিক্রিয়া নয়, এটি তো পরবর্তী সরকারের পূর্ববর্তী একটি বিষয় নিয়ে প্রতিক্রিয়া। তো এটির মাধ্যমে তো কি ঘটনা ঘটিয়েছে সেটি আপনি একটি ব্যাখ্যা অবশ্যই এখান থেকে সুস্পষ্টভাবে তৈরি হয়। জি, কিন্তু সেই সময় যেই বিষয়গুলো হলো সেগুলোর ব্যাখ্যা কি মানে গ্রহণযোগ্য হয় না, স্পষ্ট হয় না? সেই সময় মানুষ যা দেখেছে না, সেটি তো এখন আপনি বলছেন যে ইন্ডেমনিটি দিচ্ছে, সেটির একটা সমালোচনা আছে, কিন্তু সেই সময় যা দেখেছে, ইন্ডেমনিটি কেন দেওয়া হচ্ছে, তারা অভিযুক্ত, এটি প্রমাণিত, তারা গণঅভ্যুত্থানের ফলে সেই সরকারটা এসেছে, গণঅভ্যুত্থানের ফলে সেই সরকারটা এসেছে, অতএব গণঅভ্যুত্থানের পক্ষে যারা আছে তাদেরকে তারা ইন্ডেমনিটি দিচ্ছে, এরকম একটা ব্যাখ্যা তাদের আছে। কিন্তু ওই সময়ে যা হয়েছে, যার প্রেক্ষিতে আসলে সাধারণ মানুষের আবেগে লেগেছে, এবং শুধুমাত্র আপনি বলছেন মৌলবাদী শক্তি হয়তো ছিল, তারাও ছিল, কিন্তু তার বাইরে একদম আপামর জনতা যখন রাস্তায় নেমে আসলো, আপনারা কি এটি অনুভব করেছেন যে এই বিষয়গুলো, পুলিশের এই বক্তব্যগুলো বা এই কার্যকলাপগুলো, স্বরাষ্ট্রমন্ত্রীর এমন অবস্থান বা তৎকালীন প্রধানমন্ত্রীর এমন অবস্থান, এর পেছনে? সরকার সহিংসতা এড়ানোর জন্য সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছিল এবং আমি সুস্পষ্টভাবে আমরা যেটি মনে করি এবং ইতিমধ্যে এই সরকারের কর্মকাণ্ডে যেটি প্রমাণিত হয়েছে, এই মৃত্যুগুলোর দায়ভার তাদেরকেই বহন করতে হবে যারা এটির সঙ্গে সম্পৃক্ত। এবং এটি তো সরকার তো ডিক্লারেশনের মাধ্যমে সেটি প্রমাণ করছেই, সরকার তো অপরাধীদের মুক্তি দেওয়ার মাধ্যমে সেটি প্রমাণ করছে, এবং অনেক আন্দোলনকারী যারা পুলিশকে নির্মমভাবে হত্যাযজ্ঞের সঙ্গে যারা সম্পৃক্ত ছিল, তারা আজকে কোন সংগঠনের সঙ্গে সম্পৃক্ত, এই ধরনের অনেকগুলো প্রমাণ কিন্তু ইতিমধ্যেই সামনে এসেছে। এবং কতজন মানুষ মৃত্যুর শিকার হয়েছে, হত্যার শিকার হয়েছে,
এবং এটির সঙ্গে কারা সম্পৃক্ত ছিল, এই পুরো প্রেক্ষাপটটি কিন্তু ইতিমধ্যেই পরিষ্কার হতে শুরু করেছে। বাংলাদেশ আওয়ামী লীগের সরকার বরং এই কোনো ধরনের সহিংসতার ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে আন্তরিকতার সঙ্গে ভূমিকা পালন করার চেষ্টা করছে। জি, আপনি যে বক্তব্যটা দিচ্ছেন, মানে দেশের অনেক নেতাকর্মী বা যারা আওয়ামী লীগের সমর্থক এমন অনেকের সাথে কথা বলা বা এমনকি অন্য দলের তাদের সাথে অনেকের সাথে কথা বলার সুযোগ হয়। আপনাদের কোনো অনুতপ্ত না, মানে অনুতাপ বা রিগ্রেট আপনাদের মধ্যে কাজ করে না? এটা কি দেশের মানুষের জন্য খুব ভালো বার্তা দেয়? সেটি দেশের মানুষই নির্ধারণ করবে। দেশের মানুষের আজকে যেমন এক ধরনের টেন্ডার গ্রহণ করা হয়েছে, যে কোনো ঘটনা ঘটিয়ে দেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, ছাত্র জনতা এটি চায়, এ ধরনের একটি বয়ান আজকে তৈরি করা হচ্ছে। প্রত্যেকটি রাজনৈতিক দলের কর্মকাণ্ডে, বাংলাদেশ ছাত্রলীগের কর্মকাণ্ডও যদি দেখি, তো অবশ্যই ত্রুটি বিচ্যুতি থাকে, সীমাবদ্ধতা থাকে, সেগুলো অতিক্রম করার প্রচেষ্টা থাকে। কিন্তু তার মানে এই নয় যে যেই দায় আমাদের নয় সেই দায় আমাদেরকে গ্রহণ করেই প্রমাণ করতে হবে যে আমাদের সদিচ্ছা রয়েছে। জি, মানে এই দায়টি আপনারা, সেটি আসলে প্রশ্ন করছিলাম। আপনি অনেক কিছু বলছেন, কিন্তু সেই দায়টি আপনারা এড়াবেন কি করে? এই সরকারের উপর দায় দিলেন আপনারা সেই দায়টা, কিন্তু আপনাদের যেই দায়টি, আপনাদের সময় পুলিশ যেই ভূমিকা নিল, যেই বক্তব্যগুলো আসলো, যেই ভিডিওগুলো দেখলাম, সেগুলোর দায় আসলে আপনারা কিভাবে এড়াবেন? এই যে দায় এড়াচ্ছেন, এটি আসলে আপনাদের নেতাকর্মীদের মধ্যে খুব ভালো ভাইব দিচ্ছে কিনা? দেখুন, দায়ের আমি কিন্তু সুস্পষ্টভাবে বলছি, দায় এই যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর মুখোমুখি হওয়ার জন্যই কিন্তু বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেগুলোর জন্যই কিন্তু আপনি জানেন যে জাতিসংঘকে তদন্ত করার আহ্বান জানানো হয়েছিল। স্বাভাবিক একটি আইনানুগ প্রক্রিয়ার মধ্যেই ছিল, সরকারের দায় ছিল বলেই তো সেগুলো একটি আইনানুগ প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে আইনানুগ প্রক্রিয়া নিয়ে আসার চেষ্টা করেছে। সরকারই তো সেই প্রচেষ্টাটি করেছে, বরং সেই প্রকৃত অপরাধীদের বের করার প্রচেষ্টাকে ব্যাহত করার জন্যই যে পরবর্তী যে পদক্ষেপগুলো সেগুলো গ্রহণ করা। এখনো সরকারের বয়ানটা আপনি শুনবেন, একদম আইনানুগ প্রক্রিয়ায় সবকিছু করা হচ্ছে। সরকার ঠিক এই ভাষাটাই, আইনানুগ প্রক্রিয়ায় আইনের শাসন কায়েম করা, গণতন্ত্র কায়েম করা, এগুলোই এখনো। আপনি কি মনে করেন যে ইনডেমনিটি দেওয়া এক ধরনের আইনের শাসন? আপনি কি মনে করেন যে অপরাধীদের যে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে এগুলো আইনের শাসন? যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন, ইনডেমনিটি বিষয়টা আমার কখনোই কোনো সময় পছন্দের কিছু ছিল না। একটা ঘটনা ঘটলে সেটির বিচার করতে হবে, কিন্তু সেটির বাইরে আমরা যেটা দেখেছি সেটি আপনি কি করে অস্বীকার করছেন? আমি এই বিষয়টা ঠিক বুঝতে পারছি না, যে সব দায় এই সরকারকে নিতে হবে, লাশের দায় সেই। কিন্তু আপনাদের সময় যেই বিষয়গুলো চোখের সামনে মানুষ দেখলো, শুনলো, সেই বিষয়টা আপনারা কিভাবে আসলে দায় এড়িয়ে যাচ্ছেন? এই যে দায় এড়িয়ে যাচ্ছেন, এই জন্য আপনাদের, আমি কিন্তু বলেছি দায় সরকার গ্রহণ করেছে কিনা, দায় সরকার গ্রহণ করেছে না সেটি স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিটি, সেটি আনুষঙ্গিক অন্যান্য তদন্ত, সেটির মাধ্যমে ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে। দায় কারা এড়িয়েছে? দায় তারাই এড়িয়েছে যারা হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত এবং যারা আজকে সরকারি বিভিন্ন ধরনের রক্ষা কবচ দিচ্ছে যে হত্যাকারীদের যারা যেন কোনো ধরনের বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা না হয়। আপনাদের সেটি বলছে যে গণ অভ্যুত্থানের পক্ষে যারা আছে তাদের বিচারের পক্ষে না, কিন্তু পুলিশ যাদেরকে মারলো, যেই ভিডিওগুলো আমরা দেখলাম, তাদের তো জন্য তো আর দায় মুক্তি হয় নাই। সেই বিচারগুলোর কথা আমি আপনার কাছে জিজ্ঞাসা করছিলাম। যাই হোক, আপনি বলছেন এটি এই সরকারের দায়। আপনাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে, মানে বাংলাদেশ ছাত্রলীগকে একটা নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করেছে। এর জন্য যে অভিযোগগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে, যে আপনাদের এই 15 বছরে আপনাদের হত্যা, টেন্ডারবাজি, সিট মানে বাণিজ্য ইত্যাদি নানান রকম অভিযোগ আপনারা নিশ্চয়ই দেখেছেন সেই প্রজ্ঞাপনটি, এবং সেই 15 জুলাই থেকে আপনাদের যে ভূমিকা, সেই ভূমিকার জন্য আসলে দুটি স্পষ্ট করে কারণ হিসেবে আপনাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে। আসলে এই ঘোষণা, মানে আপনাদের সাথে যখন সামনাসামনি কথা হতো তখন বারবার এই প্রশ্নটাই করতাম। বিভিন্ন সময় ছাত্রলীগের অপকর্মের কারণে ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে কথা বলতাম আমরা। এই বিষয়গুলো আসলে আপনারা কিভাবে অস্বীকার করেন? আপনাদের অতীতের এই অপকর্ম, মানে এই অপকর্মের কারণে আমরা দেখেছি আপনাদের শোভন রাব্বানীকে বহিষ্কারেরও ঘটনা ঘটেছে। আমরা দেখেছি 2009 সালে এমনকি আপনাদের সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন আপনাদের নেত্রী শেখ হাসিনা, তখন বিরক্ত হয়ে। আপনারা আসলে কিভাবে নিজেদের দায় খণ্ডান? বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশের ছাত্র রাজনীতির যে ধারাবাহিকতা ছিল সেখান থেকে অবশ্যই বের হয়ে এসেছে এবং গত 15 বছরে ছাত্র রাজনীতিতে অনেক ইতিবাচক উপাদান তৈরি করেছে। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেশনজট মুক্ত হয়েছে, সন্ত্রাস মুক্ত হয়েছে। এটি সম্ভব হয়েছে এক ধরনের ইতিবাচক রাজনীতি এবং সরকারের আন্তরিকতার কারণে। সন্ত্রাস মুক্ত হয়েছে? সাদ্দাম কিভাবে সন্ত্রাস মুক্ত হয়েছে? আবরারকে মারার মতো ঘটনা ঘটে যায়, এরকম শিবির ভেবে আপনারা যাকে তাকে মারেন ছাত্রলীগের। প্রত্যেকটি ঘটনার বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আবরারের হত্যাকাণ্ডের সঙ্গে যারা সম্পৃক্ত ছিল তারা সবাই আজকে কারাগারে এসেছে, রায় হয়েছে। বিশ্বজিৎ হত্যাকাণ্ডের সঙ্গে যারা সম্পৃক্ত ছিল তারা কারাগারে রয়েছে, তারা বিচারিক প্রক্রিয়ার আওতায় এসেছে। এখন এই ধরনের ঘটনা আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতেও তো বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, শুটিং, ম্যাচ কিলিং এর ঘটনা ঘটে, শুটিং এর ঘটনা ঘটে। এটি তো এক ধরনের ক্রিমিনাল অফেন্স। তো সামাজিক অনেক সময় সমাজে
বিচ্ছিন্ন ভাবে হোক বা এক ধরনের একটি প্রবণতা হিসেবে হোক, সেটি তো ঘটেই থাকে। এটা কিন্তু বিচ্ছিন্ন ঘটনা না। আমি কেন বলছি এটি বিচ্ছিন্ন ঘটনা না, কারণ এটি একদম ছাত্রলীগের ট্রেন্ড। আমি একটু আলোচনা করব। আমি আপনাকে বলি, একটি ফৌজদারি অপরাধ ঘটেছে, সেই ফৌজদারি অপরাধের ব্যাপারে সংগঠনের ভূমিকা কি? সংগঠন কি সেটিকে এন্ডোর্স করেছে? সংগঠন কি সেটিকে কোনো ধরনের প্রোটেকশন দেওয়ার চেষ্টা করেছে, না কোনো সাংগঠনিক সিদ্ধান্তে কোনো সন্ত্রাসের ঘটনা ঘটেছে? এই বিষয়টি দেখতে হবে। তো যে আপনি যে উদাহরণটি টেনে নিয়ে আপনি বলছেন এবং সেটির মাধ্যমে ছাত্র রাজনীতির বা ছাত্রলীগের সার্বিক একটি মানদণ্ড তৈরি করার চেষ্টা করছেন, তাহলে তো এই গোটা পৃথিবীতে যে ঘটনাগুলো ঘটে সেটির দায় তো কোনো না কোনো রাজনৈতিক দলকে কোনো না কোনো ভাবে গ্রহণ করতে হয়। এত মোটা দাগে, হ্যাঁ সাদ্দাম, এত মোটা দাগে বলবার কি সুযোগ আছে? আপনি বলছেন এগুলো বিচ্ছিন্ন ঘটনা এবং প্রত্যেকটি ঘটনায় বিচারের আওতায় আনা হচ্ছে। হ্যাঁ, আমরা দেখেছি আসলে বিশ্বজিৎ হত্যাকাণ্ডের বিচারের মুখোমুখি হয়েছে, বা আবরার হত্যাকাণ্ডের সেটিকেও বিচারের মুখোমুখি করা হয়েছে, কিন্তু বিচ্ছিন্ন ঘটনা আমরা কিভাবে বলবো? কারণ আপনারা বলছেন আপনি কি সংগঠন হিসাবে, হ্যাঁ সংগঠন হিসেবে আমরা দেখেছি ছাত্রলীগ স্লোগান দেয়, একটা শিবির ধরো, ধৈরা ধৈরা জবাই করো, এটা ছাত্রলীগ স্লোগান দিয়েছে। এবং বিশ্বজিৎ হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো, তখনও শিবির সন্দেহে মারা হলো। আবরার হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো, তখনও শিবির সন্দেহে মারা হলো। এরকম ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন সময় যারা মারা যাচ্ছে তাদের খবরগুলো আসছে, বিচার হচ্ছে। এরকম অনেক খবর আমরা দেখতে পাই যে ছাত্রলীগের নেতাকর্মীরা শিবির সন্দেহে ছাত্রদেরকে পেটাচ্ছে, যারা ছাত্র আছে তাদের কাছ থেকেও এই ঘটনা আমরা শুনতে পাই। মানে এটা তো কোনো বিচ্ছিন্ন বিষয় না। শিবির মানে মারতে হবে, এরকম একটা দায়িত্ব তো আপনাদের মধ্যে কোনোভাবে অর্পিত হয়ে গেছিল কিনা? সেই দায়িত্ব আমরা কখনো গ্রহণ করিনি। সেটি তো আইন শৃঙ্খলা, কেউ কোনো ক্রিমিনাল অফেন্সে